ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ক্রোমাটিন থেকে শুরু করব। ক্রোমাটিনের যে টাইপস সেগুলো সম্বন্ধে পড়ব। এর আগে ভিডিওতে আমরা কি পড়েছিলাম? ক্রোমোজোমের গঠন, মানে সাধারণ গঠন এবং রাসায়নিক উপাদান পড়েছিলাম, তাই না? আজকে আমরা পড়ব ক্রোমাটিন। আচ্ছা, একটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিন থাকে রে? কটা? দুটো। এবার আমরা আমাদের পড়ার মধ্যে আসি যে একটা ক্রোমোজোমের কি কি উপাদান থাকে। একটা পেজ নিয়ে নিই আমরা এখানে। তোমরা আগের দিন কি পড়েছিলে? এরকম করে একটা ক্রোমোজোম পড়েছিলে, তাই না? এর ভিতর এখানে সেন্ট্রোমিয়ার ছিল, আর এই একটা ক্রোমাটিন, এই একটা ক্রোমাটিন, তাই তো? ক্রোমাটিন আবার দু ধরনের হয়, কি কি? ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন। কি আবার এটা? এই যে তোমরা ক্রোমাটিনটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা এই একটাকেই যদি আমি ভালো করে আঁকি তাহলে কেমন দেখতে হবে? এরকম দেখতে হয়। একটা ক্রোমাটিন অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়? এরকম। আর একটা ক্রোমাটিনের যদি ছবি আঁকি আমরা, সেটাও এরকমই দেখতে হয়। দেখতে পাচ্ছ? এই যে এখানে এটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। এটা কি? হেটেরোক্রোমাটিন। এটা কি? হেটেরোক্রোমাটিন। কিন্তু এই অংশটা বাকি দেখলো না। এটা কি? এটা হলো আমাদের ইউক্রোমাটিন। ক্রোমাটিনের ঘন অংশটিকে বলবো আমরা হেটেরোক্রোমাটিন, আর একদম দণ্ডাকার সিম্পল অংশটাকে কি বলবো? ইউক্রোমাটিন। অ্যাকচুয়ালি কি, মানে অধিক কুণ্ডলীকৃত অবস্থাটাকে বলবো হেটেরো, আর কম কুণ্ডলীকৃত অবস্থাকে বলবো আমরা ইউক্রোমাটিন। এবার এটা সম্বন্ধেই আমাদের পড়ার বিষয়। হেটেরোক্রোমাটিন অঞ্চলে আমাদের জিন কোথায় থাকে? ডিএনএ এর মধ্যে থাকে, তাই তো? ক্রোমাটিন কি দিয়ে তৈরি? ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি, তাই তো? এই জায়গাটায় কি আছে? এই জায়গাটা যদি আমি ছবিটা তোমাদের সামনে তুলে ধরি, মনে করো আমি তোমাদের এই জায়গাটা তুলে ধরবো, ঠিক আছে? কেমন দেখতে হবে এটা? এই জায়গাটা দেখতে হবে এরকম ভাবে ক্রোমাটিন গুলো পেঁচিয়ে আছে, আর তার মাঝখানে কি আছে? কোন প্রোটিন? আমাদের এই যে হিস্টোন প্রোটিন গুলো। সরি, হলো হিস্টোন প্রোটিন অনেকগুলো আছে। হেটারোক্রোমাটিনটা কেমন দেখতে হবে? সরি, ইউক্রোমাটিনটা, এখানে হিস্টোন প্রোটিনের পরিমাণ কি হবে? অনেক কম হবে। কম হিস্টোন প্রোটিন থাকার জন্য এটা কম কুণ্ডলীকৃত, বেশি হিস্টোন প্রোটিন থাকার জন্য এটা বেশি কুণ্ডলীকৃত। এবার জিন উভয় জায়গায় আছে, ঠিক আছে? এখানেও জিন আছে। জিন মানে কি? ডিএনএ একটা অংশ, তাই না? মনে করো এইখানে একটা জিন আছে এইটুকু জায়গায়, এখান থেকে এইটুকু জায়গায় একটা জিন আছে, এখান থেকে এইটুকু, আবার এখানেও জিন আছে, তাই তো? এবার এখানকার জিনগুলো কি হয়? নিষ্ক্রিয় হয়, নিষ্ক্রিয়। আর এখানকার জিনগুলো কি হয়? সক্রিয়। কেন সক্রিয় হয়? এবার মনে করো এটা জিনটা, তাই তো? এখানে হিস্টোন প্রোটিনগুলো জড়িয়ে আছে। মনে করো একটা উৎসেচক এসে কাজ করবে, এখানে উৎসেচকটা কি এখানে বসতে পারবে? এখানে না, কারণ হিস্টোন ওকে পেঁচিয়ে ধরে আছে, তাই তো? তাহলে কি হবে? আরএনএ তৈরি হবে এখান থেকে, ডিএনএ থেকে? না। প্রোটিন তৈরি হবে? না। এর জন্য এখানকার জিনটা কি বলছি আমরা? নিষ্ক্রিয়। ইউক্রোমাটিনে কি হিস্টোন কম আছে? এইটুকু জায়গা কি হিস্টোন আছে? নেই। তাহলে কি একটা উৎসেচক এখানে এসে সুন্দর করে বসতে পারবে? মনে করো বিভিন্ন উৎসেচক থাকে, ডিএনএ পলিমারেজ হতে পারে। ডিএনএ পলিমারেজ হচ্ছে একটা উৎসেচক যেখানে ডিএনএ থেকে ও আমাদের আরেকটা ডিএনএ তৈরি করে। ট্রান্সক্রিপশন একটা পদ্ধতি, সেখানে আবার আরএনএ পলিমারেজ থাকে, ওটা কি করে? ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। এবার আরএনএ পলিমারেজটা এখানে গিয়ে বসবে, তবেই তো আরএনএ তৈরি হবে। বসতেই যদি না পারে, হবে কি? না। এখানে মনে করো আরএনএ পলিমারেজ বসবে, তারপরে কি হবে? আরএনএ তৈরি হবে। আরএনএ তৈরি কি হবে? যদি এমআরএনএ হয় সেখান থেকে প্রোটিন তৈরি হবে, তাই না?
এর জন্যই বলছি কি আমরা পার্থক্যটাতে এবার আসবো। প্রথমে আমরা এই জায়গাটা পড়বো, কোনটা অধিক পরিমাণ ডিএনএ থাকে, আর এটাতে কি, এটাতে ডিএনএ পরিমাণ কি বেশি থাকে, এখানে ডিএনএ পরিমাণ কি থাকে, কম থাকে। ডিএনএ পরিমাণ কম আর আরএনএ পরিমাণ বেশি থাকে, এটা একটা পয়েন্ট গেল। ইউক্রোমাটিন কেমন হয়, সূক্ষ্ম এবং পাতলা হয়। হেটারোক্রোমাটিন কেমন হয়, পুরু হয়। বেশি পেঁচিয়ে থাকে তাহলে কি বেশি পুরু হবে, কম পেঁচিয়ে মানে কি পাতলা হবে। এবার আরেকটা কি, আগের দিন আমরা পড়েছিলাম না ইন্টারফেজ দশা আর মাইটোটিক ফেজ দশা, আজকে আমরা ডিটেলসে পড়ব পরে। তুমি যদি ইউক্রোমাটিনকে কালার দিয়ে রং করো, মানে একটা ক্রোমোজোম নিলে কোষ থেকে সেটাকে তুমি কালার দিয়ে, আমাদের অনেকগুলো রং পাওয়া যায়, রংযোগ পাওয়া যায় যেগুলোকে আমরা রং করতে পারি। যদি ইউক্রোমাটিনকে মানে ইন্টারফেজ দশায় যদি তুমি রং করো, দেখবে তাহলে যে ইউক্রোমাটিনটা কি বর্ণ ধারণ করবে, হালকা বর্ণ। সেম ইন্টারফেজ দশায় তুমি যদি হেটারোক্রোমাটিনকে দেখো সেটা কেমন করবে, গাঢ় বর্ণ ধারণ করবে। কিন্তু তুমি যদি বিভাজন দশায় তুমি যদি ইউক্রোমাটিনকে রং করো, তুমি কেমন দেখতে পাবে, গাঢ়। আর বিভাজন দশায় যদি হেটারোক্রোমাটিন রং করো কেমন দেখতে পাবে, হালকা, উল্টা, তাই না? এটা লেখা নেই, আমি কিন্তু লিখে দিলাম, মাথায় রাখবে। যদি ইন্টারফেজ দশায় তুমি ইউক্রোমাটিনকে রং করো কেমন দেখতে পাবা, হালকা। আবার বিভাজন দশায় ওই একই জিনিসকে আমরা দেখবো কেমন, গাঢ়। হেটারোক্রোমাটিনকে আমরা ইন্টারফেজ দশায় দেখবো গাঢ়, আবার মাইটোটিক দশায় কি দেখবো, হালকা দেখবো। গেল। এবার ইউক্রোমাটিনের মধ্যে যেহেতু জিন থাকে, সক্রিয় জিন, তাই ওখানে কি হয়, একটা প্রক্রিয়া যার নাম হচ্ছে ক্রসিং ওভার হয়। ক্রসিং ওভার মানে হচ্ছে জিনের আদান প্রদান। আপাতত তোমরা এইটুকু জেনে রাখো যে ক্রসিং ওভার হয়, আর এখানে হয় না। ক্রসিং ওভার কি আমরা আজকেই পড়বো মিওসিসে গিয়ে, ঠিক আছে, যখন মিওসিস পড়বো। বোঝা গেল? এইবার এখানে তো অনেক ঘিচিমিচি হয়ে গেছে, এইবার একটা জিনিস বলে দেই যে কোথায় থাকে ইউক্রোমাটিন আর হেটারোক্রোমাটিন কোথায় থাকে। তোমরা ক্রোমোজোমের মানে ইউক্রোমাটিনের কাজ কি, ডিএনএ থেকে আরএনএ প্রোটিন তৈরি করা। হেটারোক্রোমাটিনের কাজ হচ্ছে ক্রোমোজোমকে গঠন দেওয়া। গঠনগত কাজটা কে করে, হেটারোক্রোমাটিন। এবার ক্রোমোজোমে তোমরা কি দেখেছো, একটা ক্রোমোজোমের যদি ছবি আঁকি আমি, এটা যদি ছবি হয় একটা ক্রোমোজোমের, মাঝখানে কি সেন্ট্রোমিয়ার না, সেন্ট্রোমিয়ারটা হেটারোক্রোমাটিন দিয়ে তৈরি। সেন্ট্রোমিয়ারের কাজ কি, ক্রোমোজোমটা একটা গঠন দেওয়া, তাই না? সেন্ট্রোমিয়ারে কি থাকে তাহলে, হেটেরোক্রোমাটিন। আর বাকি জায়গায় কি থাকে আমাদের, এই জায়গায় যদি আমি দেখি, যদি আমি এটাকে এই জায়গাটা আমি আঁকি কেমন দেখতে হবে, এরকম থাকলো, আর এই জায়গার সেন্ট্রোমিয়ার জায়গাটা কেমন হবে, এরকম, তাই না? সেন্ট্রোমিয়ারটা এরকম ঘন, আর এটা ইউক্রোমাটিন হলো। হেটারোক্রোমাটিন আবার দু ধরনের হয়। যদি আমি তোমাদের বলি যে হেটেরোক্রোমাটিন, এটা কত ধরনের হয়, দু ধরনের। একটাকে বলি কনস্টিটিউটিভ আর এটাকে বলি ফ্যাকাল্টেটিভ। কনস্টিটিউটিভ প্রান্তিকের বই পাবে, আর এটা কি ফ্যাকাল্টেটিভ। যে হেটারোক্রোমাটিন কখনোই ইউক্রোমাটিনে পরিণত হয় না তাকে বলবো কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন। কি বলবো, মনে করো একটা হেটারোক্রোমাটিন, এটা কিসে পরিণত হয় না, ইউক্রোমাটিনে পরিণত হয় না, কখনোই পরিণত হয় না, তাকে বলবো কি কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিন। ফ্যাকাল্টেটিভ কথাটা মানে হচ্ছে ফলস, এই হেটারোক্রোমাটিন ঠিকই, কিন্তু এ আবার কি হেটারো থেকে কিসে পরিণত হতে পারে, প্রয়োজনে ইউক্রোমাটিনে পরিণত হতেও পারে। কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিনের উদাহরণ কি, সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার পড়লাম না, সেন্ট্রোমিয়ার, এটা কিসের উদাহরণ, কনস্টিটিউটিভ হেটারোক্রোমাটিনের উদাহরণ। সেন্ট্রোমিয়ার কখনোই ইউক্রোমাটিনে পরিণত হয় না, কিন্তু ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন কি প্রয়োজনে ইউক্রোমাটিনে পরিণত হতেও পারে। উদাহরণ কি, মেয়েদের মধ্যে একটা জিনিস পাওয়া যায় যার নাম হচ্ছে বার বডি। কি জিনিস বলে দিচ্ছি,
মেয়েদের কয়টা এক্স ক্রোমোজোম থাকে? দুইটা, তাই না? এবার দুটাই কি এক্স এক্স, যা এই এখান থেকে যা কিছু পাবো এখান থেকেও কি সেম জিনিসই পাবো। দুটো জিনিস, মনে করো তোমার মোবাইল আছে, এই মোবাইল দিয়ে ফোন হচ্ছে একজনকে, আরেকটা মোবাইল তোমার আছে ওইটা দিয়ে দুই ফোন হচ্ছে, দুটো দিয়ে তো একই কথা শুনতে পাবে, তাই তো? দুটোকে একসঙ্গে কানে লাগা লাভ আছে না, একটাই কানে লাগাবো, একটা কেটে দিব, তাই না? ঠিক কোষের মধ্যেও তাই। মনে করো আমি দুইটা এক্স ক্রোমোজোমকে একসঙ্গে সক্রিয় রেখে কোনো লাভ নেই। তার ফলে কি করবো আমরা, কোষ একটাকে নিষ্ক্রিয় করে দিবে, এটাকে কি করে দিল, নিষ্ক্রিয় করে দিল। সক্রিয় করে থাকলো এই নিষ্ক্রিয় এক্স ক্রোমোজোমটাকেই বলছি বার বডি। এবার ধরো কোনো কারণে এই এক্স ক্রোমোজোমটার নষ্ট হয়ে গেছে, এবার কি হয় বলতো? আমার হাতের কোষে দেখা গেল এই এক্স ক্রোমোজোম বন্ধ, এইটা বন্ধ, এটা সক্রিয়। পেটের কোষে দেখা গেল আবার এটা বন্ধ, এটা সক্রিয়, হতেই পারে। এবার মনে করো আমার এই হাতের কোষেই ধরলাম, হাতের কোষের মধ্যে আমার এই এক্স ক্রোমোজোমটা নষ্ট হয়ে গেছে, তাহলে কোষ কি করবে? এইবার কোষ কি করবে, এটাকে তো এবার নিষ্ক্রিয় হয়ে গেল, এবার এটাকে সক্রিয় করবে, হলো? তাহলে কি, ও নিষ্ক্রিয় ছিল আবার সক্রিয় হয়ে গেল। নিষ্ক্রিয় মানে কি, হেটারোক্রোমাটিন, সক্রিয় মানে ইউক্রোমাটিন, তাই না? তাহলে কি হেটারোক্রোমাটিনটা ইউক্রোমাটিনে পরিণত হলো কি না? এটাকে বলছি এর জন্যই ফ্যাকাল্টেটিভ হেটারোক্রোমাটিন। তোমরা জাস্ট মনে রাখবে উদাহরণ, বাইরে যাওয়ার দরকার নেই, 12-এ গিয়ে পড়বে এগুলো। হেটারোক্রোমাটিন ইউক্রোমাটিন শেষ। এইবার আমরা আসবো কোষ বিভাজন, মানে একটা কোষ বিভাজিত হয়ে কয়টা তৈরি করবে? দুটো। আবার কখনো কখনো দেখতে পাবো আমরা একটা কোষ বিভাজিত হয়ে চারটা তৈরি করবে। এটা কি আমরা কি বলছি? কোষ বিভাজন। এইবার এই কোষ বিভাজনে হওয়ার জন্য আমাদের কতগুলো কিসের দরকার? কোষ অঙ্গাণুর দরকার। সেই কোষ অঙ্গাণুগুলো সম্বন্ধে আমরা পড়ব। প্রথমটার নাম কি? নিউক্লিয়াস। কোষে কয়টা নিউক্লিয়াস থাকে রে? নর্মালি একটাই থাকে, ব্যতিক্রম হলে একটা থেকে 10টাও থাকতে পারে, 15টাও থাকতে পারে। এইবার নিউক্লিয়াস কয়টা থাকে? এই একটা। কি বলছে? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে আমাদের? ক্রোমোজোম থাকে না? কোষ বিভাজনে মুখ্য ভূমিকা কে পালন করে? নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসটাকে আমরা চারটা দশায় ভাগ করি। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেই দশাগুলো আমরা পড়বো পরপর। এই যে নিউক্লিয়াসই কি, এর মধ্যেই তো ক্রোমোজোমটা ভাগ করা। কোষ বিভাজন করতে গেলে কি করতে হবে? আমাদের যে জেনেটিক ম্যাটেরিয়াল মানে ডিএনএটা আছে সেটাকে সমান করে আগে ভাগ করতে হবে, তাই তো? কারণ দুটো কোষের মধ্যে পাঠাতে হবে, তার জন্য কি নিউক্লিয়াসটাকে ভাগ করতে হবে। তাই মুখ্য ভূমিকা কে পালন করবে? নিউক্লিয়াস। তারপর কে? সেন্ট্রোজোম। প্রাণী কোষের নর্মালি আমাদের সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোম এরকম এরকম দেখতে হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এরকম থাকে। এই গোটাটাকে একসঙ্গে আমরা কি বলছি? সেন্ট্রোজোম। তার মধ্যে কি থাকে? এই দুইটা সেন্ট্রিওল, দুটো থাকে সেন্ট্রিওল। সেন্ট্রোজোম গোটাটাকেই বলবো, তার ভিতর থেকে কে? সেন্ট্রিওল। কোষ বিভাজনের সময় কি হয়? আমাদের সেন্ট্রিওলটা ভাগ হয়ে যায়, মানে এই একটা সেন্ট্রিওল, এই একটা সেন্ট্রিওল কি কোষের দুপাশে চলে যাবে। এই একটা এখানে চলে আসলো, আর একটা এখানে চলে আসলো, সেন্ট্রিওলটা কিন্তু। হ্যাঁ, এইবার কি এই সেন্ট্রিওলটা দেখেই আর একটা সেন্ট্রিওল তৈরি হবে, আর এটাকে দেখে আর একটা সেন্ট্রিওল হবে। তাহলে একসঙ্গে কি তৈরি হয়ে গেল? আবার সেন্ট্রোজোম তৈরি হয়ে গেল না? কয়টা হয়ে গেল? এরাই গিয়ে এখান থেকে এই সেন্ট্রিওল থেকেই আমাদের কি তৈরি হয়? এরকম করে বেম তন্তু তৈরি হয়, যা কার সাথে যুক্ত হয়? যা ক্রোমোজোমের, এখানে যদি আমরা ক্রোমোজোম আমরা আঁকি, ক্রোমোজোমের কার সঙ্গে যুক্ত হয়? এই কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়। বুঝতে পারলে? বেম তন্তু কোনটা? এটা, তাই না? কোথা থেকে তৈরি হয়? সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে। বুঝছে গেল এটা। তারপর কি? রাইবোজোম। কোষ বিভাজনের জন্য কি লাগবে আমাদের? অনেকগুলো প্রোটিন লাগবে। প্রোটিন কোথা থেকে তৈরি হয়? এই এরকম করে থাকে আমাদের, এই হচ্ছে আমাদের ডিএনএ, তাই তো? ডিএনএ থেকে কি তৈরি হয়? আরএনএ। কিন্তু কোন আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়? এমআরএনএ থেকে, তাই তো?
এইবার এই রাইবোজোম কয়টা একক দিয়ে তৈরি ইউক্যারিওটদের ক্ষেত্রে মনে ছিল 60s, আর একটা ছোট থাকে ওটাকে কি বলি 40s, দুইটা মিলে 80s, তাই তো? আর প্রোক্যারিওটদের ক্ষেত্রে 70s, তাই না? 50 আর 30। এবার রাইবোজোম এরকম করে থাকে, এই এমআরএনএটা গিয়ে এখানে যুক্ত হয়। এবার কি করবে, এটা কি এমআরএনএ। এইবার রাইবোজোমটা মনে করো এই দিক দিয়ে যাচ্ছে পরপর, রাইবোজোমটা এখানে ছিল, আস্তে আস্তে এমআরএনএটাকে ধরে যাচ্ছে। যখনই যাবে কি হবে, আমাদের এপাশ থেকে কি তৈরি হবে, আমাদের এখান থেকে কি তৈরি হবে, এরকম করে প্রোটিন তৈরি হবে। অ্যাকচুয়ালি পলিপেপটাইড বলে ওটাকে, পেপটাইড থেকে পরবর্তীতে কি তৈরি হবে, প্রোটিন। রাইবোজোম এভাবে প্রোটিন তৈরি করে। এই পদ্ধতিটার নাম ট্রান্সলেশন, যেটা আমরা কখন পড়বো, এটা আমরা ক্লাস 12-এ গিয়ে পড়বো, এখন না। এখন জাস্ট মনে রাখো রাইবোজোম প্রোটিন তৈরি করে, কিভাবে করে সেটা পরে। এইবার লাস্ট কি, মাইটোকন্ড্রিয়া। কোষ বিভাজনের জন্য কি লাগবে, প্রচুর শক্তি লাগবে, শক্তি কে দেয়, মাইটোকন্ড্রিয়া। এবার এটা তোমরা পড়লে তাই তো, এখানে এটা কি বললাম, বেমতন্তু, তাই না? বেমতন্তু মনে রাখবে কেবলমাত্র প্রাণী দেহে দেখা যায়। কোথায় গেল, সেন্ট্রোজোম কেবলমাত্র প্রাণী দেহে দেখা যায়। এই যে উদ্ভিদে কিন্তু সেন্ট্রোজোম দেখতে পাওয়া যায় না। তাহলে উদ্ভিদে কি বেমতন্তু গঠিত হয়? হ্যাঁ হ্যাঁ। কে তৈরি করবে, মাইক্রোটিবিউল থেকে আমাদের বেমতন্তু গঠন হবে। অঙ্গাণুগুলো হলো, পরে আসি। এইবার এই যে কোষ বিভাজন, লাভ কি, কোষ বিভাজন হয়ে কি লাভ আমার, কিছু কি হবে? আমি প্রথমে কতটুকু ছিলাম, পুষ্কি ছিলাম, তাই তো? এতটুকু ছিলাম, আর আজকে আমি এত বড় হয়েছি, তাই তো? কিভাবে হয়েছি বড়টা, আমার হাতটা কিভাবে বড় হয়েছে, কোষ বিভাজন হয়ে বড় হয়েছে, তাই তো? তবেই তো বড় হয়েছি আমি। তাহলে বৃদ্ধিটা কিভাবে ঘটবে, কোষটা বিভাজিত হয় তবেই তো। যারা ছেলেরা জিম করে দেখবে হাতগুলো কি বড় হয়ে যায় না? কেন বড় হয়, বারবার ওয়েট তুলে এখানকার কোষগুলো কি চাপ পেয়ে বিভাজিত হতে থাকে, তার ফলে কি বড় হয়ে যায়। এটা 2 নাম্বার কাজ, ক্ষয়পূরণ। আমি অ্যাক্সিডেন্ট হলো, আমার হাতটা কেটে গেল, কাটাটা কি ওরকমই থাকে সারা জীবন? পূরণ হয়ে যায়। কে পূরণ করবে? এবার কাটা জায়গাটা এই পাশে, এই মনে করে কেটে এই জায়গাটা নাই হয়ে গেছে, এই পাশে তো কোষগুলো ছিলই, এইগুলোই বিভাজিত হয়ে এটা থেকে পূরণ করবে। লাস্ট কি, প্রজনন। বাচ্চা তৈরি করতে গেলে কি শুক্রাণু ডিম্বাণু তৈরি করতে হবে। শুক্রাণু ডিম্বাণু কিভাবে আসবে, কোষ বিভাজনের মাধ্যমে আসবে। পরে পড়বো আমরা কিভাবে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। এটা হচ্ছে তাৎপর্য, একটা সিম্পল জিনিস। এবার কোষ বিভাজন বিভিন্ন ধরনের হয়। কি কি ধরন? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এগুলোর ভালো করে নামটাও পড়বে। এটাকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। কেন বলে বলছি, এটাকে বলে পরোক্ষ, এটাকে বলা হয় হ্রাস। ভুল করে গন্ডগোল করবে না। প্রথমে আমরা পড়বো কি, অ্যামাইটোসিস। এটা আবার কি জিনিস, কি বলছে, যে সরলতম প্রক্রিয়ায় যৌনিত কোষ মানে হচ্ছে মা কোষ, মা বা বাবা কোষ। যৌনিত কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম ও বেমতন্তুর গঠন ছাড়া, ব্যতিচর মানে কি ছাড়া, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় অ্যামাইটোসিস। নরমালি কোষ বিভাজন হওয়ার জন্য কি লাগে, আমাদের নিউক্লিয়াসটাকে ভাঙতে লাগে। নিউক্লিয়াস না ভাঙলে ক্রোমোজোমগুলো পাবো না আমরা। সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোজোমগুলো থাকে কোথায়, বাইরে, তাই না? বেমতন্তু তৈরি করবে। এবার একটা পর্দা দিয়ে যদি ঢাকা থাকে, এই বেমতন্তুগুলো কি ক্রোমোজোমকে ধরতে পারবে না। মাইটোসিস এবং মিওসিস উভয় ক্ষেত্রে কি হয়, আমাদের বেমতন্তুর গঠন হয়, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। এখানে নিউক্লিয় পর্দা দেখতে পাচ্ছ, দেখো তো, না। কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে এরকম কোনো কিছুর ব্যাপারই নেই। কি হয় ওখানে, এটা একটা কোষ, এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই ভাগ হতে শুরু করবে। দেখো এরকম ছিল কোষটা,
তারপর দেখো সাইটোপ্লাজমটা এরকম করে ভাগ হতে শুরু করছে না। সাইটোপ্লাজম কোনটা? এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে বাকি যে জলীয় জেলির মতো অংশটা ওটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম। নিউক্লিয়াসটা আস্তে আস্তে কিসের মতো ধারণ করছে? ডাম্বেলের মতো ধারণ করছে না? জিম করে ডাম্বেল গুলা দেখো ডাম্বেল আকার ধারণ করছে। সাইটোপ্লাজমটাও কি ভাগ হচ্ছে, তাই তো? আলটিমেটলি কি হবে? আরো ভাগ হচ্ছে, লাস্টে মাঝখানে ভাগ হয়ে গিয়ে দুটো কোষ তৈরি করছে। এখানে কি কোনো বেমতন্তুর ব্যাপার আসলো? না। নিউক্লিয় পর্দা কি ভাগছে? এটা কি ভাঙছে? এটা ভাঙছে না। সরাসরি নিউক্লিয় পর্দার এবং বেমতন্তুর গঠন ছাড়াই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমটা কি ভাগ হয়ে নতুন দুটো কোষ তৈরি করলো। এটার নামই কি? মাইটোসিস। এই দেখো এখানে কি কোনো রকম ক্রোমোজোম তৈরি হলো? না। এখানে কি কোনো রকম নিউক্লিয় পর্দা অবলুপ্তি ঘটলো? না। কি হয়ে গেল? মাতৃকোষটা সরাসরি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করবে। কোথায় দেখা যায়? নিম্ন শ্রেণীর জীবের মধ্যে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট এবং অ্যামিবার মধ্যে। লেখাটা মনে একটু কম বোঝা যাচ্ছে না? একটু আসে কষ্ট করে দেখে নিও, পরের দিন কালারটা আমি চেঞ্জ করে দেবো। কি বলছে? নিম্ন শ্রেণী কি? ব্যাকটেরিয়া, ইস্ট আর হচ্ছে কি অ্যামিবা। আমি যদি একটা ব্যাকটেরিয়াকে ধরি এরকম করে, ব্যাকটেরিয়াটা কি করবে? ও এরকম করে আছে তো, ও সরাসরি নিজেকে এরকম করে ভাগ করতেই থাকবে। এটা হচ্ছে ওর নিউক্লিয়াসটা যে আছে ওটাও এরকম করে ভাগ হয়ে পরবর্তীতে কি হবে? মাঝ বরাবর ভাগ হয়ে এই পাশে একটা ব্যাকটেরিয়া, এই পাশে একটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে যাবে। এটা কি? অ্যামাইটোসিস। এই যে এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, পড়বে। কি হয়? নিউক্লিয়াস সাইটোপ্লাজম একই সঙ্গে ঘটছে না, এটারও বিভাজন একই সঙ্গে হচ্ছে, এটা একই সঙ্গে, তাই না? বাকিগুলোর ক্ষেত্রে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপর গিয়ে সাইটোপ্লাজমের বিভাজন হবে। এখানে দেখো নিউক্লিয়াসটি ডাম্বেল আকার ধারণ করে এবং তখন সমগ্র সাইটোপ্লাজমটিও ডাম্বেল আকার ধারণ করে। দেখো এটাও ডাম্বেল আকার, এটাও ডাম্বেল আকার, ডাম্বেল জিম করার ডাম্বেল। তারপর কি? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরপর বিচ্ছিন্ন হয়ে গিয়ে আলাদা হয়ে গেল, দুটো কোষ তৈরি করবে। কোথায় দেখা যায়? নিম্ন শ্রেণীর জীবে, ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে এগুলো দেখা যায়। এই পদ্ধতিতে কি নিজের সংখ্যা বৃদ্ধি করে। ব্যাকটেরিয়াকে যদি তুমি ছেড়ে দাও, ও তাড়াতাড়ি এভাবে কি করবে? তার সংখ্যা বৃদ্ধি করবে। এরপর আমরা পড়ব কি? মাইটোসিস, কোষ বিভাজন। এটা আবার কি জিনিস? এটা কিন্তু একটু জটিল আগেরটার তুলনায়। ওটা সবচেয়ে কি সরলতম, এটা কি একটু জটিল। কি বলছে? যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় দেহ মাতৃকোষে নিউক্লিয়াস, কোথায় বলছে? দেহ মাতৃকোষ মানে আমাদের দেহের পেটে, হাতে। জনন মাতৃকোষ বলতে শুক্রাণু, ডিম্বাণুর কথা বলছে। আর উদ্ভিদের ক্ষেত্রে রেণু মাতৃকোষ, রেণু যে হয় সেটার কথা বলছে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কবার বিভাজিত হবে? একবার। বিভাজিত হয়ে কি করবে? সমগুণ সম্পন্ন, সম আকৃতি সম্পন্ন এবং সম সংখ্যক ক্রোমোজোম সম্পন্ন কোষ সৃষ্টি করবে। তাকে বলা হয় মাইটোসিস। মানে মা কোষটা যদি এরকম হয়, বাচ্চাটাও একই হবে। এখানে যদি 46টা ক্রোমোজোম থাকে, মানে 2n থাকে, এখানেও 46টাই থাকবে। এবং কেমন হবে? 2nই হবে, এখানেও 2nই হবে। বোঝা গেল? তাহলে কি সবকিছু যেহেতু সেম, ক্রোমোজোম সেম, এটার মধ্যে যা কিছু বৈশিষ্ট্য থাকবে এখানেও কি সেম থাকবে। এর জন্য এটাকে বলা হয় সাদৃশ্য বিভাজন। মাইটোসিস প্রক্রিয়া মনে রাখবে, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়। মনে থাকবে? কোথায় ঘটে? উদ্ভিদ ও প্রাণীর দেহ মাতৃকোষে। গেল। উদ্ভিদের দেহ মাতৃকোষ কি? কাণ্ড, মূল, এগুলো জায়গায়। আর উদ্ভিদের রেণু মাতৃকোষ কোথায় থাকবে? ফুলের ডিম্বাশয়। আর আর কোথায়? আমাদের যে পরাগধানী থাকবে সেখানে হবে। কি কি বৈশিষ্ট্য? কয়টা কোষ তৈরি হবে? একটা থেকে দুটো। তারপর কি বলছে? ক্রোমোজোম সংখ্যা কি থাকবে? সমান থাকবে। মাতৃ আর অপত্যের ক্রোমোজোম সংখ্যা সমান। তারপর কি? প্রথমে নিউক্লিয়াসটি বিভাজিত হবে, তারপর সাইটোপ্লাজম। এখানে দেখো এই যে নিউক্লিয়াসটা বিভাজিত হচ্ছে কি কি দশায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপরে কি হবে? সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে এই একটা কোষ আর এই একটা কোষ সৃষ্টি করবে। আগেরটাতে কি দুটো একসঙ্গে বিভাজিত হচ্ছিল, তাই না? আর এখানে প্রথমে নিউক্লিয়াস, ওটাকে বলা হয় ক্যারিওকাইনোসিস। নিউক্লিয়াসের যে বিভাজন,
এই চারটা দশকে একসঙ্গে কি বলবো? ক্যারিওকাইনেসিস। আর এটাকে কি বলবো? সাইটোকাইনেসিস। আমরা আসবো আস্তে আস্তে। এখানে দেখো বৈশিষ্ট্যগুলো কি কি। এই যে আগেরটাই ছিল, জনিত কোষ থেকে দুটি। সাদৃশ্য বিভাজন কেন বলা হয়? কারণ কি অপত্য কোষ আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কি হয়? সমান থাকে। তারপর কি প্রথমে নিউক্লিয়াস বিভাজিত হয়, পরে সাইটোপ্লাজমে বিভাজিত হয় দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এটার কাজ কি? জীবের বৃদ্ধি ঘটানো, এই বড় হওয়া, ক্ষতপূরণ, এগুলো কে করে? মাইটোসিস কোষ বিভাজন। কয়টা কোষ তৈরি হয়? একটা থেকে দুটো। এবার আমরা পড়বো মিওসিস। এটা অনেক কঠিন, যখন আমরা ডিটেলসে পড়বো। মিওসিস এটাকে কি বলা হয়? মিওসিস দুইটা ধাপে হয়। কি কি? এটা যদি আমরা বলি মিওসিস, মিওসিস কত ধাপে হয়? এটা মনে করো একটা কোষ, জনন মাতৃকোষ। হ্যাঁ, শুক্রাণু কি একবারে তৈরি হয়? না, শুক্রাণু একটা মাতৃকোষ থেকে তৈরি হয়। এখানে কয়টা ক্রোমোজোম? 46টা, তাই না? প্রথমে এখান থেকে দুটা কোষ তৈরি হবে, এটাকে বলবো মিওসিস 1। এই প্রক্রিয়া কয়টা কোষ তৈরি হবে? দুটা। এইবার এটা আবার বিভাজিত হয়ে দুটা কোষ তৈরি করবে। এটা আবার বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি করবে? দুটো। আলটিমেটলি কয়টা তৈরি হলো? চারটা। একটা থেকে কয়টা তৈরি হলো? চারটা। যখনই চারটা তৈরি হবে, এখান থেকে মিওসিস 1-এ কি হয়ে যায়? হ্যাপ্লয়েড হয়ে যায়, মানে 46টা থেকে 23টা। তাহলে এটা এন, এটা হচ্ছে এন। এখানে থাকে কয়টা? 23টা। পরবর্তী ধাপে কি হয়ে যাবে? এখান থেকে আবার 23টাই থাকবে, এখান থেকে 23টাই থাকবে, এখান থেকে 23টা, 23টা। এখানে কি এখান থেকে এখানে কোনো চেঞ্জ হলো? এটাকে বলা হয় মিওসিস 2। মিওসিস 2। মিওসিস 2 তাহলে কার মতো দেখতে? মাইটোসিসের মতোই না? সাদৃশ্য বিভাজন। এই মিওসিস 1-কে বলা হয় হ্রাস বিভাজন, মানে ক্রোমোজোমের সংখ্যা কমে যায়, তাই তো? হ্রাস বিভাজন কিভাবে হয়? পরের ধাপে। এখন জাস্ট বেসিক চলছে, মিওসিস কিভাবে হয়, কিভাবে এখান থেকে 46 এন হয়ে যাচ্ছে, কেন হচ্ছে পরে। কারণ আমরা যদি মাইটোসিস ভালো করে না বুঝি, এটা বুঝবো না। আমরা জাস্ট ওভারঅল বুঝলাম যে কি পার্থক্যটা কি। এখানে দেখো কোথায় ঘটবে? জনন মাতৃকোষ গ্যামেট কয়টা তৈরি করবে? চারটা। এটা শুক্রাণুর ক্ষেত্রে চারটা, ডিম্বাণুর ক্ষেত্রে মনে রাখবে আলটিমেটলি একটাই ডিম্বাণু তৈরি হয়। পরে পড়বো আমরা। এই দেখো পরপর দুবার বিভাজিত হয়ে কি হয়? মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সম্পন্ন চারটি অপত্য কোষ তৈরি করব। মাতৃকোষটা যদি 2n হয়, অপত্য কোষটা কেমন হবে? n। কোথায় ঘটে? এই যে উদ্ভিদের ক্ষেত্রে রেণু মাতৃকোষে, এবং ডিম্বাণু এবং শুক্রাণুতে। প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণুতে ঘটবে। এটা ভালো করে স্থান মনে রাখবে। এরপর আমরা যাব বৈশিষ্ট্য। কোথায়? এটা এই যে জনন মাতৃকোষে ঘটে। তারপর কি 2n থেকে 4টি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি হয়। ক্রোমোজোমের সংখ্যা কি হয়? অর্ধেক হয়। তারপর কি বলছে? 2 দফায় বিভাজিত হয়। কি বললাম? প্রথমে একবার, তারপর প্রথমেটা কি হ্রাস বিভাজন, আর পরেরটা সমবিভাজন। হ্রাস কেন বলছে? 2n থেকে n হয়ে যাচ্ছে, আর পরে কি n থেকে nই হচ্ছে, তার জন্য এটাকে বলে কি সমবিভাজন। এগুলো নিয়ে ডিটেলস আমরা পরে পড়বো, জাস্ট আপাতত জেনে রাখো। এইবার আমরা পড়বো কোষ চক্র। আলটিমেটলি এবার আমরা ঢুকছি কিভাবে কি হচ্ছে, এই যে একটা বিভাজন কি হচ্ছে। কোষ চক্র বলতে বোঝায় একটা কোষ বিভাজনের শুরু থেকে, একটার শেষ থেকে আর একটা শুরু পর্যন্ত যা কিছু ঘটনা ঘটবে তাকে বলবো কি? কোষ চক্র। মনে করো এটা একটা কোষ, এ বিভাজিত হয়ে কয়টা তৈরি করলো? দুটো, তাই তো? এই কোষ বিভাজনের কি শেষ? এখানে এখান থেকে মনে করো আরো 2টা কোষ তৈরি হবে। এখান থেকে এই পর্যন্ত যা কিছু ঘটনা ঘটবে, ঘটনাটাকে বলবো আমরা কি? কোষ চক্র। দেখো কোষ বিভাজনের পর নতুন কোষ সৃষ্টি, নতুন কোষের বৃদ্ধি থেকে, নতুন কোষ এটা বৃদ্ধি থেকে পরবর্তী কোষ বিভাজনের শেষ পর্যন্ত কি এটার শেষ কি? এখানে যে সমস্ত ধারাবাহিক ঘটনা ঘটবে
তাকে বলবো কি কোষ চক্র। এটা গোটাটাই আমরা প্রান্তিক থেকে পড়বো, ঠিক আছে। কোষ চক্রের সময়কাল কত? ইস্টের ক্ষেত্রে কতটা? 90 মিনিট। মানুষের ক্ষেত্রে কতটা? 24 ঘন্টা। বুঝা গেল? এরপর কোষ চক্রের বিভিন্ন দশায় হয়। আমরা আগের দিন পড়ছি কি ইন্টারফেস আর কি ইন্টারফেস আর কি মাইটোটিক ফেজ, তাই না? ইন্টারফেস দশা হচ্ছে 1 নাম্বার, আর 2 নাম্বার কি মাইটোটিক ফেজ। এবার ইন্টারফেসটা কয়টা দশা বিভক্ত ছিল? G1 S, এটা কটা বিভক্ত? G1 S G2। আর মাইটোটিক ফেজটা কোথায় ছিল? 4টা, অ্যাকচুয়ালি 5টা। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। পরে পড়বো আমরা। এবার আমরা আজকে কি পড়বো? ইন্টারফেজ দশা নিয়ে পড়বো। ছবিটা দেখতে পাচ্ছ কি সুন্দর ছবিটা? এইবার ইন্টারফেস দশার বিভিন্ন বৈশিষ্ট্য এখানে লেখা আছে, আমরা একটা একটা করে পড়বো, বুঝবো। অ্যাকচুয়ালি ইন্টারফেসে কি হয়, কোনো কাজ করতে গেলে কি হয়, আমাদের প্রিপারেশন নিতে হয়। তোমরা মাধ্যমিকে কি একদিনে গিয়ে বসবে? এতদিন কি প্রিপারেশন নিচ্ছ, একদিন গিয়ে 90 মার্কসের পরীক্ষা দিয়ে চলে আসবে, তাই না? সেম কোষের ক্ষেত্র, কোষটা বিভাজিত হওয়ার আগে, মানে এই একটা কোষ থেকে দুটো কোষ হওয়ার আগে এই জায়গায় ওকে আগে প্রিপারেশন নিতে হয়, প্রস্তুতি কি নিতে হয়। এই প্রিপারেশন দশাটার নামই কি? ইন্টারফেস দশা। ইন্টারফেসে কি হয় তাহলে? কোষ প্রস্তুতি নেয়। আর মাইটোটিক ফেজে কি হয়? কোষটা বিভাজিত হয়, মানে এই একটা থেকে দুটো হয় কোষ। তার আমাদের প্রাণী কোষ কতটা সময় নেয় বললাম? 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে এই 23 ঘন্টায় থাকে আমাদের কোথায়? যদি আমি বলি 23 ঘন্টায় থাকে এই G1 S আর G2 তে, বাকি 1 ঘন্টা কোথায় দেয়? মাইটোটিক ফেজে। বুঝতে পারলে? তাহলে প্রস্তুতি কতক্ষণ নিচ্ছে? অনেক বেশি। ঠিক তোমাদের মতো সারা বছর প্রস্তুতি নিবে, ওই একদিন গিয়ে 3 ঘন্টার একটা পরীক্ষা দিয়ে আসবে, তাই তো? 3 ঘন্টা 15 মিনিট। সেম এখানেও কিভাবে প্রস্তুতি নিবে এগুলো সেটা আমরা পড়বো। প্রথম ইন্টারফেসের দশাটার নাম কি? আমাদের G1 দশা। জি মানে কি? গ্রোথ, GROWTH, গ্রোথ। গ্রোথ কি? গ্রোথ 1 দশা, মানে প্রথম বৃদ্ধি দশা। এই দশায় কি হয়? কোষটা নিজেকে বড় করে আকারে। এইবার মাইটোসিস ক্ষেত্রে, মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে বললাম, এই একটা কোষ এই তো বিভাজিত হয়ে দুটো তৈরি করবে, তাই না? এইবার একটা কোষ যদি বড় হয়, ও ভালোভাবে বিভাজিত হয়ে কি একটা মোটামুটি সাইজের কোষ তৈরি করতে পারবে, তাই না? এবার একটা নিজেই পুষ্কিও, একে যদি বিভাজিত হয় কি হবে? ছোট হবে। এ বিভাজিত হয়ে কি হবে? আরো ছোট হবে। এ বিভাজিত হয় ছোট। এবার এ যদি হয় তাহলে কি দেখতেই পাবো না কিছুদিন পর, সেটা কি ভালো হবে? না। একটা সময় পরে বিভাজিত হওয়া ভালো, তার আগে পেকে যাওয়া ভালো না। সময় পর পাকো, ঠিক আছে। ঠিক বিষয়টা এরকমই, যে ছোটবেলায় বিয়ে করে নেয়, এখান থেকে শিখতে হবে, কোষ দেখে শিখো। G1-এ কি হয়? প্রথম বৃদ্ধি হয়, কোষটা নিজেকে কি আকারে বড় করে। কিন্তু তাছাড়া বিভিন্ন ঘটনা ঘটে। কি কি? ও বিভিন্ন কোষ অঙ্গাণু, কেমন কি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এটা গলপি না রে, গলজি বস্তু, এটা হবে গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, ভ্যাকুল প্রভৃতি কি হবে? গঠিত হবে। মানে আমার কোষে মনে করো একটা মাইটোকন্ড্রিয়া আছে, এবার দুটো বিভাজিত হবে, তাই তো? একটা থাকলে কি হবে? এই খালি পাবে, এ পাবে? তাহলে কি করতে হবে? মাইটোকন্ড্রিয়াটাকে ডবল করতে হবে, তবেই তো এও পাবে, তাই না? সেম এভাবে প্রত্যেকটা অঙ্গাণু কি করতে হবে? ডবল করতে হবে, তাহলে কি সমান সমান ভাবে পাবে। 1 নাম্বার পয়েন্ট গেল। বিভিন্ন প্রকার আরএনএ তৈরি করতে হবে। কি কি? mRNA, tRNA প্রচুর পরিমাণে সংশ্লেষিত, মানে কি তৈরি হবে। আরএনএ থেকে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এই আরএনএ গুলো তৈরি হয়ে গেল, পরবর্তী দেখা গেল এস দশায় গিয়ে এই আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়ে গেল।
আগে কি প্রোডাক্টটা তৈরি করতে হবে, তারপরে মনে করো পরে ধাপে আমাকে একটা প্রোটিন লাগবে, কিন্তু আরএনএটাকে আমরা কি করলাম, আগেই তৈরি করে রাখলাম, প্রোটিনটা আমাদের পরে ধাপে হয়ে গেল আপনি আপ। এইবার ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উৎসেচক ও প্রোটিন সংশ্লেষিত হয়। এস দশায় আমরা কি হয়, ডিএনএ প্রতিলিপিকরণ হয়, মানে একটা যদি ডিএনএ থাকে সেখান থেকে কটা তৈরি হবে, দুটো। এবার এটা কি এমনি এমনি হবে না, এটার জন্য কি লাগবে, এই যদি এটা হয় ডিএনএটা এরকম করে থাকে তাই তো, কিভাবে প্রতিলিপিকরণ হয় জানো কি, প্রথমে এই ডিএনএটাকে খুলবো, এই একটা এই একটা হলো, আর একটু ভালো করে আঁকি, এই পাশে এই মনে করো এটা, এই মনে করো এটা, ঠিক আছে। এখানে মনে করো এ ছিল, কি ছিল এখানে এ, এখানে মনে করো টি, এখানে মনে করো টি ছিল, এখানে মনে করো এ, এখানে মনে করো জি ছিল, এখানে সি থাকলো, এই তিনটাই দিলাম। এবার কি করবো আমরা, আরটা দিয়ে দিই সুন্দর লাগবে এ, হ্যাঁ। এবার কি করবো, ডিএনএ প্রতিলিপি করানোর জন্য 12 গিয়ে পড়বে, সব জিনিস 12 হচ্ছে ডিটেলসে থাকে, এখানে খালি শুরু তোমাকে মিষ্টি খাওয়ানো হচ্ছে, পরে গিয়ে সবকিছু খাবা থালাটা একবার। এইটাকে এখানে রাখলাম, আর এইটাকে ডিএনএ প্রতিলিপি করতে গেলে আগে আমাদের ডিএনএ স্ট্র্যান্ড দুটাকে কি আলাদা করতে হয়। তাহলে এখানে কে থাকলো, এ টি জি টি, তাই না, আর এখানে কি থাকলো, টি এ সি এ, হলো। এইবার ডিএনএ নিজেকে স্বপ্রজননশীল বলে না, একটা ডিএনএ থেকে আবার দুটা ডিএনএ তৈরি হয়। এবার কি হবে, এইটাকে ঘিরে, এটা ছিল, এটাকে ঘিরে একটা স্ট্র্যান্ড তৈরি হবে, এটাকে ঘিরে, এটা ছিল, এটাকে ঘিরে আর একটা নতুন করে তৈরি হবে। কটা তৈরি হলো, দুইটা। এটা কি এমনি এমনি হবে, এর জন্য প্রচুর পরিমাণে উৎসেচক দরকার, যেমন একটা নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ, বাংলায় তো লিখতে অসুবিধা হবে, পলিমারেজ। এটা কি একটা প্রোটিন উৎসেচক, প্রোটিন কত তৈরি হয়, আরএনএ থেকে, আরএনএ কত তৈরি হয়, ডিএনএ থেকে। তাহলে এই প্রোটিনটা তৈরি হওয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক গুলো কখন তৈরি করব, G1 দশায়। ডিএনএটা ডবল হবে কখন, এইখানে, কিন্তু ডিএনএ পলিমারেজটা কখন তৈরি করব আমরা, G1 দশায় তৈরি করব। আগে তৈরি করে রাখলাম, পরবর্তীতে জাস্ট কাজে লাগাবো, বাস হয়ে গেল। গেল একটা। নেক্সট পয়েন্ট কি, এস দশা, সংশ্লেষ দশা, ভালো করে মনে রাখবা, ইংরেজিতে বলে সিনথেসিস দশা। এটার নাম কি, সিনথেসিস ফেস। কখন কখন ঘটে এটা, G1 G2 আর কি এস, এই দুইটা মাঝখানে আছে তাই তো, এটা গেল। এই দশায় কি হয়, ডিএনএ এর প্রতিলিপিকরণ হয়, মানে এই যে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ অণু তৈরি হয়। হলো কি না, হলো। এবার ব্যাপারটা এখানে দেখো, এবার এটা কি, মনে করো একটা ক্রোমোজোম এরকম করে ছিল, এখানে এটা আছে, এটা একটা ক্রোমোজোম। এইবার কি হবে, ডিএনএ এর প্রতিলিপিকরণ হবে, মানে কি ডবল হয়ে গেল কিনা, কিন্তু ক্রোমোজোমের সংখ্যা কি বাড়লো, এখানেও যদি 2n থাকে এখানেই 2n, কারণ সেন্ট্রোমিয়ার একটাই আছে, তো ক্রোমোজোমও এখানে দুইটা, এখানে দুইটাই হবে, তাই না। কিন্তু ডিএনএ পরিমাণ কি বেড়ে গেল কিনা, এখানে দেখো তো এক ক্রোমাটিডটা এরকম করে আছে, এখানে ডবল হয়ে গেল না, এখানে এখানে যদি 2c পরিমাণ ডিএনএ থাকে, এখানে হয়ে গেল কি 4c। সি মানে হচ্ছে কন্টেন্ট, কি কন্টেন্ট, বাংলাতে বলে কি পরিমাণ। এই দশায় কি হয়, ডিএনএ এর পরিমাণ বেড়ে যায়। যদি এখানে 2c ধরি, এখানে কি হয়ে গেল 4c, বুঝলে। কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি অপরিবর্তিত থাকে, বাড়লো কি ক্রোমোজোম সংখ্যা, তাই আগে পড়িয়েছি সেন্ট্রোমিয়ারের সংখ্যাটা, এটা পড়েছো জন্যই বুঝেছো। গেল। হিস্টোন প্রোটিন অল্প পরিমাণ আরএনএ সংশ্লেষিত হয়। নতুন করে ডিএনএ তৈরি হয়ে গেলে তা কি লাগবে, আমাদের হিস্টোনও তৈরি করতে হবে, কারণ ডিএনএ কার সঙ্গে জড়িয়ে থাকে, হিস্টোনের সঙ্গে। এবার যেহেতু ডিএনএ নতুন করে তৈরি হচ্ছে, আমাদের কি হিস্টোনও
নতুন করে তৈরি করতে হবে। তারপর কি, সেন্ট্রিওলের বিভাজন ঘটে। আগে আমরা পড়লাম না, কোথায় পড়লাম সেন্ট্রিওলটা নিয়ে? এই যে এখানে, এই যে বিভাজিত হলো, তাই তো? এটা গিয়ে এই বিভাজনটা কোথায় ঘটবে? এস দশায়। এস দশায় গিয়ে সেন্ট্রিওলটা বিভাজিত হবে। এক একটা পয়েন্ট যাতে ভালো করে মাথায় থাকে। পরীক্ষায় কিন্তু পড়ে আসবে যে জি1 দশার বৈশিষ্ট্য লেখো, এস দশার বৈশিষ্ট্য লেখো, তারপর কি জি2 দশার বৈশিষ্ট্য, কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে, কোন দশায় ক্রোমোজোমের সংখ্যা বাড়ে কমে, এগুলো ভালো করে জানতে হবে। লাস্ট কি আমাদের জি2 দশা, ইন্টারফেজের। এস দশা ও এম দশার মাঝখানে, মানে জি1 এস, জি2, তারপর এম, মানে বিভাজন দশা। এটা কি প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা এম মানে হচ্ছে মাইটোটিক দশা বলে, মাইটোটিক বা বিভাজন দশা। এই এম মানে হচ্ছে মেটাফেজ, আর এই এম মানে কি মাইটোটিক ফেজ। এটা যাতে কনফিউশন না হয়। জি2 কোথায় আছে? এস আর এম এর মাঝখানে, তাই তো? এখানে তো জি2 আছে। কি ঘটে দেখো, এই দশায় ডিএনএ এর মাত্রা কি থাকে? 4C থাকে। কি 4C আছে কিনা? এখানে যদি 2C থেকে 4C হয়, পরবর্তীতে কি থাকবে? জি2 তে 4C তেই থাকবে। প্রোফেজে গিয়ে কি থাকবে? 4C থাকবে। অ্যানাফেজে 4C থাকবে। টেলোফেজে গিয়ে ডিএনএ এর পরিমাণটা 2C আবার হয়ে যাবে। কিভাবে হবে পরের দিন পড়বো, আজকে বলবো না, পরের দিন। তারপর কি প্রয়োজনীয় প্রোটিন তৈরি হবে, এগুলো সোজা। এইবার আরেকটা ইম্পর্টেন্ট কি, ক্ষতিগ্রস্ত ডিএনএ অণু ও বেম তন্তুর গঠন শুরু হবে। সেন্ট্রোজোম বিভাজিত হলো, কিন্তু বেম তন্তু শুরু হবে কখন? জি2 দশায়। আর কি ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামতি। এই দেখো, ইন্টারফেসে কি ছিল? সেন্ট্রোজোম গুলো তৈরি হয়ে গেল, কিন্তু বেম তন্তুর গঠন। এস দশায় সেন্ট্রোজোম বিভাজন হলো, জি2 দশায় বেম তন্তুর গঠন শুরু হলো। প্রোফেজে গিয়ে আরো বড় হবে। আর কি ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামত ঘটবে। মেরামত মানে আমাদের কি এর প্রতিলিপিকরণ ঘটলো, তাই না? এই ডিএনএটা প্রতিলিপিকরণ হলো, এটা থেকে দেখা গেল এখানে প্রতিলিপিকরণটা ভুল হয়ে গেছে। দেখা গেল এখানে টি এর সঙ্গে জি যুক্ত হয়ে গেছে। এটা কি ভুল? টি এর সঙ্গে যদি জি হয় ভুল। এটা যদি ভুল হয়, পরবর্তীতে কি এটা ভুলটা চলতেই থাকবে, কারণ একটা কোষ থেকে তো পরব আরো তৈরি হবে। এই ভুলটা যাতে না হয়, সেটাকে কোথায় রিপেয়ার করা হয়? কোথায় করা হয়? জি2 দশায়। জি2 দশায় কি করবে? যদি কোনো ভুল থাকে সেটাকে মেরামত করতে হবে। যদি মেরামত না হয়, কোষ ওখানেই, কোষ চক্রটা ওখানেই বন্ধ হয়ে যাবে। সেটা আমরা পরের দিন পড়বো। সেল চেক পয়েন্ট কি, এগুলো নিয়ে পরবর্তীতে পড়বো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবে, জানাবে যে ভালো লাগলো কিনা। থ্যাংক ইউ।